ড্যাংলিং প্রিপোজিশন ব্যবহার করে ট্রান্সলেশন করতে হয়। তো সবার প্রথমে আমরা দেখে নেব হোয়াট ইজ ড্যাংলিং প্রিপোজিশন। Okay, so today's concept is dangling preposition. So what will we learn today? We shall learn how to translate Bengali sentences by using the concept of dangling preposition. Okay, so before starting the video, before starting this class, okay, I am requesting to all of you to subscribe my channel if you are preparing for WBPSC clerkship mains and miscellaneous mains, and this channel will be very much helpful for you. I can promise you it will help you too much for your preparation for descriptive English, okay, for WBPSC clerkship and miscellaneous mains. So if you are new in my channel, so please subscribe it and let's start the video. চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো আজকে দেখো ড্যাংলিং প্রিপোজিশন ব্যবহার করে আমরা ট্রান্সলেশন শিখব। তো এই ড্যাংলিং প্রিপোজিশন শেখার জন্য ড্যাংলিং কথাটার অর্থ আগে জানতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ড্যাংলিং? অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ড ড্যাংলিং মিন্স ঝুলন্ত, তাই তো? দ্য ওয়ার্ড ড্যাংলিং মিন্স ঝুলন্ত, অর্থাৎ যে আলাদা আছে বা ঝুলে আছে, ঝুলন্ত অবস্থায় কিছু আছে। ওকে, এরকম সেন্স বোঝাতে আমরা কি করি, এই ড্যাংলিং কথাটা ইউজ করে থাকি। তো দেখে নাও বিষয়টি কেমন, দেখে নাও। দেখো এখানে দুটি সেন্টেন্স নিয়েছি, এই দুটি সেন্টেন্সে আমাদের প্রিপোজিশন খুঁজে বার করতে হবে। এই দুটি সেন্টেন্সে প্রিপোজিশন কে আছে? ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। সো এখানে প্রিপোজিশন হচ্ছে আন্ডার, নিশ্চয়ই বুঝতে পারছো আন্ডার হচ্ছে প্রিপোজিশন। দেখো আন্ডার প্রিপোজিশনের পরে দ্য টেবল কথাটা আছে, এই টেবল হচ্ছে এখানে নাউন, ঠিক আছে? অর্থাৎ এই যে আন্ডার দ্য টেবল অ্যাকচুয়ালি নাউন ফ্রেজ, কারণ দা এবং টেবল দুটি ওয়ার্ড, এই দুটি ওয়ার্ড মিলে একটা সেন্স ক্রিয়েট করছে। তো আমরা জানি একাধিক শব্দ পাশাপাশি বসে যখন একটা সেন্স আংশিক অর্থ দেয়, ইনকমপ্লিট সেন্স দেয়, তাই তো, তখন সেটাকে আমরা কি বলি? ফ্রেজ বলি। তো এখানে হচ্ছে নাউন ফ্রেজ দ্য টেবল। তাহলে এই যে আন্ডার নামক যে প্রিপোজিশন, এর অবজেক্ট হচ্ছে দ্য টেবল। নেক্সট সেন্টেন্সটা দেখো, হি ইজ ওয়াকিং উইথ মি। হি ইজ ওয়াকিং, এখানে প্রিপোজিশন হচ্ছে উইথ। ওকে, সো উইথের অবজেক্ট কে? মি। ওকে, হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ মি। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রিপোজিশনের পরে অলওয়েজ অবজেক্ট বসে, প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনের পরে অলওয়েজ একটা অবজেক্ট বসে, সাধারণত প্রিপোজিশনে একটা অবজেক্ট থাকে। ওকে, অর্থাৎ প্রিপোজিশনের পরে একটা শব্দ হতে হয়, সাধারণত প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন হয়, ঠিক আছে? তো এবারে আমরা আরও কিছু সেন্টেন্স দেখে নেব যেখানে কি হয় যে প্রিপোজিশনের পরে কোনো নাউন থাকছে না। কি বললাম? প্রিপোজিশনের পরে নাউন থাকছে না। তো সেই সমস্ত এক্সপ্রেশনগুলো একটু দেখে নেব। ওকে, চলো। এই সেন্টেন্সটা দেখো, যে ট্রান্সলেশনটা আমি এখানে নিয়েছি বাক্যটি, তাকে বসার জন্য একটি চেয়ার দাও। তাহলে এখানে দাও ইংরেজি কি? গিভ। ওকে, গিভ কাকে দেবো? তাকে। তাহলে গিভ হিম, কী দেবো? এ চেয়ার। তাহলে গিভ হিম আ চেয়ার। কী করতে? না টু সিট, টু সিট অন। খেয়াল করে দেখো এখানে একটা প্রেপোজিশন আছে, একদম সেন্টেন্সের শেষে একটা প্রেপোজিশন আছে। প্রেপোজিশনটা কী বলো তো? অন, তাই না? অন নামক প্রিপোজিশন আছে। এবং দেখো অনের পরে কোনো অবজেক্ট আছে কি না? আছে কি? অনের পরে কোনো অবজেক্ট নেই তো। তাহলে এই অবজেক্ট, সাধারণত আমরা কী শিখেছিলাম? প্রিপোজিশনের পরে অবজেক্ট হয়, একটা নেক্সট প্রিপোজিশনের পরে আর একটা নাউন বা প্রোনাউন বসে। কিন্তু এখানে দেখো অনের পরে অন কিন্তু একা একা আছে, ঝুলে আছে আর কি, ড্যাংলিং অবস্থায় আছে। তাই জন্য এই যে অন, হ্যাঁ, এটা হচ্ছে ড্যাংলিং প্রিপোজিশন, ঠিক আছে? এটা যদিও ইনফর্মাল ইংলিশে ব্যবহার করা হয়, কিন্তু এটা গ্রামাটিক্যালি ভুল বলা যায় না এটাকে, কারণ অন প্রিপোজিশনের অবজেক্ট কিন্তু এখানে আছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে অন প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে চেয়ার। যাই হোক, এটা আর কি, এরা পাশাপাশি নেই, ঠিক আছে? পাশাপাশি নেই, কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে, সেপারেট অবস্থায় আছে। তো অন প্রিপোজিশনটা ঝুলে আছে, মনে করা হয় অন প্রিপোজিশনটা ঝুলে আছে। তো এটাই হচ্ছে ড্যাংলিং প্রিপোজিশন। ওকে, তাহলে এটা কিন্তু আমরা শিখবো, কিন্তু এটা আমাদের শিখতে হবে। তাহলে তাকে বসার জন্য একটি চেয়ার দাও, ইংরেজি কী হবে? গিভ হিম আ চেয়ার টু সিট অন। টু সিট অন, যেহেতু আমার চেয়ারের উপর বসতে হয়। অন কথাটা কখন ইউজ করি? কোনো কিছুর উপরে বসে থাকা অর্থে, তার সারফেসকে টাচ করে, মানে কোনো কিছুর সারফেসকে টাচ করে অন্য কোনো বস্তু অবস্থান করলে বা প্রাণী অবস্থান করলে তখন আমরা অন ব্যবহার করি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট সেন্টেন্সটা দেখে নিই। আমাকে লেখার জন্য একটি পেন দাও। খেয়াল করে দেখো, আমাকে লেখার জন্য একটা পেন দাও।
এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা গিভ মি, আমাকে দাও, তাহলে গিভ মি কী দেবো, একটা পেন, গিভ মি আ পেন। কী করতে না, টু রাইট উইথ, এই যে উইথ প্রিপোজিশনটা আছে ড্যাংলিং অবস্থায় আছে, ঠিক আছে, উইথ প্রিপোজিশনটা কি ড্যাংলিং অবস্থায় আছে, এর কিন্তু অবজেক্ট নেই এখানে, এর অবজেক্ট মানে এর পূর্বে এর পরে কোনো অবজেক্ট নেই, যার জন্য একা একা আছে, ঝুলে আছে। ওকে, তাহলে এখানে কিন্তু উইথ কথাটা বসাতে হবে, নাহলে কিন্তু সেন্স আসবে না, যেহেতু পেন দিয়ে লিখতে হয়। উইথ মানে কি, দিয়ে কোনো কিছু দিয়ে কোনো কিছু করার অর্থে আমরা উইথ ব্যবহার করি, যেমন আমরা চোখ দিয়ে দেখি কী হবে, উই সি উইথ আওয়ার আইস। আমরা কান দিয়ে শুনি, উই হিয়ার উইথ আওয়ার ইয়ার্স। ওকে, আমরা জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করি, উই টেস্ট উইথ আওয়ার টাং। ওকে, এইভাবে কিন্তু করতে পারি। দ্য ম্যান হিট দ্য বার্ড উইথ এ স্টিক। লোকটি পাখিটিকে আঘাত করেছিল একটা লাঠি দিয়ে, তাহলে ঠিক তেমনি করে যেমন সে একটি পেন দিয়ে লিখছে, ইংরেজি কী হবে, হি ইজ রাইটিং উইথ আ পেন, তাই তো। বা এখানে কিন্তু যদি উল্টো করে বলি যে আমাকে লেখার জন্য পেন দাও, তাহলে উইথ প্রিপোজিশনটা সবশেষে চলে যাবে, গিভ মি আ পেন টু রাইট উইথ। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখানে দেখো, তারা বসবাস করার জন্য একটি বাড়ি নির্মাণ করেছে, ওকে, বা করেছিল। এখানে দেখো, এখানে দের পরে হ্যাভ বসবে একটা, দের পরে এখানে একটা হ্যাভ বসাতে হবে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে দে হ্যাভ, ওকে, দে হ্যাভ বিল্ড, কি বিল্ড করেছে না, একটা হাউস। তাহলে দে হ্যাভ বিল্ড আ হাউস, ওকে, টু লিভ ইন। দেখো এখানে ইন প্রিপোজিশনটা কিন্তু একা একা পড়ে আছে, ইনের পরে কিন্তু কোনো অবজেক্ট নেই। ওকে, যার জন্য এটা কিন্তু ড্যাংলিং প্রিপোজিশন, এবং এটা কিন্তু বলতে হবে, এই প্রিপোজিশনটা কিন্তু লাস্টে বলতে হবে, নাহলে কিন্তু সেন্সটা আসবে না। যেহেতু ঘরের মধ্যে থাকতে হয়, বাড়ির মধ্যে থাকতে হয়, তাই ইন প্রিপোজিশনটা চলে এসেছে। ওকে, চলো নেক্সট সেন্টেন্সটা দেখে নেব। তুমি কোথা হইতে আসিয়াছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। এখানে যে ফ্রমটা দেখতে পাচ্ছ, ফ্রম প্রিপোজিশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ড্যাংলিং অবস্থায় আছে, অর্থাৎ ঝুলে আছে, তো এটা কিন্তু ড্যাংলিং প্রিপোজিশন বলতে পারি। ওকে, তো দেখো আজকে আমরা শিখলাম যে ড্যাংলিং প্রিপোজিশন কী, এবং ড্যাংলিং প্রিপোজিশনের মাধ্যমে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, এরকম আরও সুন্দর সুন্দর ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য উপযোগী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।